নমস্কার, আমি অর্চিতা শীল ইগনু কলকাতা রিজিওনাল সেন্টার থেকে আজকে বিপিএসসি 133 ইউনিট 8 প্রেশার গ্রুপের উপর একটি বক্তব্য রাখছি। শুভ অপরাহ্ন। আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি দেখা যায় তাহলে দেখা যায় পৃথিবীতে আমরা বেশিরভাগ গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করে থাকি। তাই বর্তমানে প্রতিটি রাষ্ট্রে বিভিন্ন বৃত্তি, পেশা ও স্বার্থকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের গোষ্ঠীর উদ্ভাবন ঘটে থাকে এবং শুধু ঘটে থাকে না তাই নয়, বিভিন্ন গোষ্ঠী গড়ে উঠছে এবং উঠেছে। তাই এই সকল গোষ্ঠী নিজেদের পেশা এবং বৃত্তির সমর্থনে সাধারণত বিভিন্ন দাবি দাওয়া বা ডিমান্ড তৈরি করে এবং ইউনাইটেডলি ভাবে বা ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায়ের জন্য সরকারের উপরে নানা রকম চাপ সৃষ্টি করে বা সরকারকে প্রেশারাইজ করে থাকে। রাজনৈতিক দলগুলি সাধারণভাবে জনসাধারণের এই সামগ্রিক যে স্বার্থ, অর্থাৎ আপামর জনসাধারণের যে স্বার্থ, সেই ব্যাপারটার উপরে অনেক বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে বা গুরুত্ব দিয়ে থাকে। ফলে দলগুলির পক্ষে অনেক সময় কোনো বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থকে খুব বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হয় না। এই অভাব বোধ থেকেই সাধারণত বিভিন্ন স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদ্ভাবন ঘটে থাকে বা উদ্ভব হয়ে থাকে। এই ধরনের গোষ্ঠীগুলিকে কেউ কেউ আবার সমমনোভাবাপন্ন গোষ্ঠী বা অর্গানাইজড গোষ্ঠী বা অর্গানাইজড অর্গানাইজেশন, সংগঠিত গোষ্ঠী বা ইংলিশে যাকে লবি এই বলেও অভিহিত করা হয়। তাহলে এরপরে আমরা দেওয়ার চেষ্টা করি যে এই স্বার্থ গোষ্ঠী বা প্রেশার গ্রুপে বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কাকে বলে থাকবো। এই প্রসঙ্গে বলতে গিয়ে অ্যালমার্ট এবং পাওয়েল বলেছেন যে এই স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে আমরা সাধারণত দেখি নির্দিষ্ট একটা স্বার্থের বন্ধনে বা সুযোগ সুবিধার দ্বারা সংযুক্ত এমন একটি ব্যক্তি সমষ্টিকে বুঝিয়ে থাকে যারা এরূপ বন্ধন সম্পর্কে ভীষণভাবে সচেতন হয়ে থাকে বা কনসাস হয়ে থাকে। এই প্রসঙ্গে বলতে গিয়ে মিলার সাহেব বলেছেন যে কোনো বিষয় সম্পর্কে যদি একই বা সমস্বার্থ বিশিষ্ট যে জনসমষ্টিকে আমরা দেখতে পাই তাকেই আমরা প্রেশার গ্রুপ বলে অভিহিত করতে পারি। জিগলারের মতে এই স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টিকে বোঝানো হয়ে থাকে যার সদস্যরা সাধারণত সরকার পরিচালনায় অ্যাক্টিভলি বা সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও গভর্নমেন্ট ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে যথেষ্ট তারা প্রভাব বিস্তার করে বা যথেষ্ট তারা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করে থাকে। এছাড়াও বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এল আর্লস এবং জন সি পিয়ার্স বলেছেন যে স্বার্থ গোষ্ঠী বলতে সাধারণত এমন একটি ব্যক্তি সমষ্টিকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কালেকটিভ অফ হিউম্যান বিইং কে বোঝানো হয়ে থাকে যা রাজনৈতিক ব্যবস্থার দাবি দাওয়াকে ইগনোর করে উপস্থিত করে প্রিপেয়ার করে তার সিদ্ধান্তকে প্রভাবিত করার চেষ্টা করে থাকে। অর্থাৎ এমন একটি ব্যক্তি সমষ্টিকে বোঝানো হয়ে থাকে যা রাজনৈতিক ব্যবস্থার উপর বিভিন্ন দাবি উপস্থাপিত করে তার এই রাজনৈতিক ব্যবস্থার যে সিদ্ধান্ত তাকে কিন্তু ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করার চেষ্টা করে। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ দিস প্রেশার গ্রুপস, অর্থাৎ এই স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এদের কিভাবে ভাগ করা যেতে পারে। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অ্যালমন্ড এবং পাওয়েল যেটা করেছিলেন মোটামুটি 4 ভাগে স্বার্থ গোষ্ঠীকে বিভক্ত করেছিলেন। কি কি বলা যায়? একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠী, দ্বিতীয়ত বলা হচ্ছে বা স্বতঃস্ফূর্ত স্বার্থান্বেষী স্বার্থ গোষ্ঠী, দ্বিতীয়ত হচ্ছে সংগঠিত গোষ্ঠী, তৃতীয়ত হচ্ছে অসাংগঠনিক গোষ্ঠী এবং চতুর্থ হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী।
এখন এরপর আমরা যেটা বলে থাকবো যে তাহলে স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠী বলতে কি বোঝায়। কোনো একটা ধরুন বিশেষ ঘটনা, সেই বিশেষ ঘটনাকে কেন্দ্র করে যখন গড়ে ওঠে এবং তাদের মধ্যে যখন বিক্ষোভ বলুন, দাঙ্গা হাঙ্গামা, গুপ্ত হত্যা ইত্যাদি দেখা যায় এবং এর মাধ্যমে দেশের রাজনৈতিক যে ব্যবস্থা রয়েছে তার উপর চাপ সৃষ্টি করে, তখন সেই স্বার্থ গোষ্ঠীকে আমরা স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠী বলে উল্লেখ করতে পারি। তাহলে এই স্বতঃস্ফূর্ত স্বার্থ গোষ্ঠীর কি বৈশিষ্ট্য রয়েছে? এই ধরনের হিংসাত্মক গোষ্ঠী সাধারণত দেখা যায়, অর্থাৎ তাদের অ্যাটিটিউডটা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় এবং শুধু তাই নয়, এগুলো সাধারণত মিডল ইস্ট যে কান্ট্রিগুলো রয়েছে বা মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলিতে ভীষণভাবে পরিলক্ষিত হয়ে থাকে। সাংগঠনিক স্বার্থ গোষ্ঠী বলতে এবার আমরা কি বুঝবো? সাংগঠনিক স্বার্থ গোষ্ঠী বলতে আমরা সাধারণত সেই সব ব্যক্তি গোষ্ঠীকে বোঝাবো যেখানে কিন্তু কি দেখা যায়, দুটো বৈশিষ্ট্য দেখা যায়। একটা হচ্ছে ডিসিপ্লিনারি বিষয়টি, অর্থাৎ যেগুলি অন্তত সুশৃঙ্খল ভাবে এবং ওয়েল অর্গানাইজড ভাবে, অর্থাৎ খুব সংগঠিত ভাবে নির্দিষ্ট পদ্ধতি বা নির্দিষ্ট বা একটা স্পেসিফিক প্রসিডিওরের মাধ্যমে নিজেদের ডিমান্ড গুলো ফুলফিল করার চেষ্টা করে, দাবি দাওয়া গুলো স্থির করে এবং সরকারের ওপর এই তাদের যে ডিমান্ড গুলোকে তারা ঠিক করলো সেগুলোকে ফুলফিল করার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে থাকে এবং সেগুলোকে সেইভাবেই তারা অ্যাকোয়ার করতে চায়। এই ধরনের স্বার্থ গোষ্ঠীর তাহলে কি এক্সাম্পল বা উদাহরণ আমরা দিতে পারি? যেমন হতে পারে লেবার অর্গানাইজেশন বা শ্রমিক সংঘ, অর্থাৎ সংঘ অর্গানাইজেশন অফ টিচার্স, অর্থাৎ শিক্ষক সংঘ, বণিক সংঘ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ, শিল্পপতি সংঘ, ধর্মীয় সংস্থা ইত্যাদি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অসাংগঠনিক গোষ্ঠী। তাহলে কি সেখানে বলতে কি বোঝাবো? অসাংগঠনিক স্বার্থ গোষ্ঠী বলতে আমরা সাধারণত বুঝি জাতি, অঞ্চল, শ্রেণী, পরিবার, সব থেকে হচ্ছে ছোট হচ্ছে যেটা এন্টিটি পরিবার বা মর্যাদাভুক্ত সেই সমস্ত গোষ্ঠীকে বোঝায় যারা সাধারণত দেখা যায় যে ব্যক্তি বিশেষ, পরিবার বা ধর্মীয় প্রধান ইত্যাদির মাধ্যমে নিজেরা নিজেদের স্বার্থকে ফুলফিল করার চেষ্টা করে। এইসব গোষ্ঠীর কিন্তু যদি দেখা যায় তার সাংগঠনিক ভিত্তি না থাকার ফলে তারা দেখা গেছে যে সরকারের উপরে খুব একটা কিন্তু চাপ সৃষ্টি করতে পারে না। এরপরে আসি প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী। প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী কখন গঠিত হয়? প্রাতিষ্ঠানিক স্বার্থ গোষ্ঠী গঠিত হয় তখনই যখন কোনো বৃত্তি বা পেশাতে নিযুক্ত ব্যক্তিরা সমষ্টিগতভাবে এটা তৈরি করে। রাজনৈতিক দল বলুন, মিলিটারি ফোর্স বলুন, সৈন্যবাহিনী বলুন, আইনসভা প্রভৃতি প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের সাধারণত স্মল গ্রুপ বা ক্ষুদ্র ক্ষুদ্র দল এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠী সাধারণত উদ্ভব হয়ে থাকে এবং কিন্তু এদের কিন্তু প্রভাব প্রতিপত্তির বিস্তার অনেক বেশি। এরা ছোট হলেও এদের অবহেলা বা ইগনোর করা যায় না। সামরিক চক্র, আমলাতান্ত্রিক গোষ্ঠী অর্থাৎ গ্রুপ অফ ব্যুরোক্র্যাটস ইত্যাদি বলা যায় যে এই ধরনের গোষ্ঠীর উদাহরণ হিসেবে আমরা তাকে বিবেচনা করতে পারি। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন ভাবে স্বার্থ গোষ্ঠীর আরো বিভাজন করেছেন। কিরকম করেছে? একটা হচ্ছে বিধি বন্ধহীন স্বার্থান্বেষী গোষ্ঠী। কথাটার মানে কি? যেটাকে আমরা বলে থাকি ইংলিশে অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ। এই ধরনের গোষ্ঠীগুলোর কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য আছে? সাধারণত এগুলো স্পন্টেনিয়াসলি ডেভেলপ করে, অর্থাৎ এইগুলি স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। দ্বিতীয়ত, গোষ্ঠীর আচরণের কাঠামো হয় অনেকটা ব্যক্তির আত্মপ্রকাশের আচরণের কাঠামোর মতো। অর্থাৎ বলা যায় যে গোষ্ঠী যেভাবে আচরণটা করবে সেটা কোন আচরণটাকে রিফ্লেক্ট করে? সেটা করে সাধারণত ব্যক্তির যে নিজেকে ফ্লারিশ করার বা আত্মপ্রকাশ করার যে আচরণ কাঠামো রয়েছে সেটাকে সাধারণত রিফ্লেক্ট করে থাকে। তৃতীয়ত বলা হয়েছে এই গোষ্ঠী সাধারণত টেম্পোরারি বা সাময়িক
এবং কিছুটা সাধারণত আনঅর্গানাইজড হয়ে থাকে, অসংগঠিত হয়ে থাকে। গোষ্ঠীর কোনো স্থায়ী কাজ, কোনো পার্মানেন্ট ফাংশন থাকে না, অর্থাৎ গোষ্ঠী কোনো পার্মানেন্টলি কিছু করে না। এছাড়াও কি থাকে, আর কি ক্যারেক্টারিস্টিক্স থাকে, স্বার্থ প্রকটনে অর্থাৎ নিজেদের স্বার্থকে মেটেরিয়ালাইজ করার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যেগুলো সাধারণত রুলস রেগুলেশনের বাইরে, অর্থাৎ প্রচলিত যে রীতিনীতি রয়েছে তার বহির্ভূত, এবং অধিকাংশ ক্ষেত্রে এটা ভীষণভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে হয়ে থাকে বা সহিংসভাবে হয়ে থাকে, বা সেইভাবে সেই বিষয়টিকে কি করা হয়, মেনটেন করা হয়। এরপর যেটা আমরা বলবো সেটা হচ্ছে অসংখ্যমূলক স্বার্থান্বেষী গোষ্ঠী, যাকে আমরা বলতে পারি নন অ্যাসোসিয়েটেড ইন্টারেস্ট গ্রুপ। অর্থাৎ সেটার মানে কি, বলা হচ্ছে যে আত্মীয় সম্পর্কের গোষ্ঠী বা এথনিক গ্রুপ বা নৃকুল গোষ্ঠী বা আঞ্চলিক রিজিওনাল, বংশভিত্তিক হেরিডিটরি বা মর্যাদা ও শ্রেণীভিত্তিক যে ছোট ছোট অর্গানাইজেশন রয়েছে বা গোষ্ঠী রয়েছে, তারা মাঝে মাঝে যদি খুব অ্যাক্টিভ হয়ে ওঠে, অর্থাৎ খুব সক্রিয় হয়ে ওঠে, তবে তাকে আমরা অসংখ্যমূলক স্বার্থান্বেষী গোষ্ঠী বলে বিবেচনা করতে পারি। এবারে আসে যে এই গোষ্ঠীর তাহলে কি কি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকে। প্রথমত হচ্ছে কি বললাম, এরা মাঝে মাঝে সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ মাঝে মাঝে সক্রিয় হয়ে খুব অ্যাক্টিভ হয়ে স্বার্থ প্রকটনে সচেষ্ট হয়, ট্রাই টু মেটেরিয়ালাইজ দেয়ার ওন ইন্টারেস্ট। দ্বিতীয়ত বলা যায় যে স্বার্থ প্রকটনের এই যে নেচার বা প্রকৃতি এবং পদ্ধতি, মেথডের ক্ষেত্রে সাধারণত কোনো কন্টিনিউটি থাকে না, অর্থাৎ কোনো ধারাবাহিকতা থাকে না। তৃতীয়ত গোষ্ঠীর কোনো একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার থাকে না, অর্থাৎ গোষ্ঠীর কোনো সাংগঠনিক কাঠামো হয় না। এবং দেখা যায় যে এই গুরুত্বপূর্ণ অসংখ্যমূলক গোষ্ঠী অনেক সময় দেখা গেছে যে স্থায়ী সংগঠনের কাঠামোকে ডেভেলপ করতে বা গড়ে তুলতে সাহায্য করে বা হেল্প করে। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বার্থান্বেষী গোষ্ঠী, বা যেটাকে বলা হয় ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ। তাহলে কি বলা যায়, এই ধরনের গোষ্ঠীর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই ধরনের গোষ্ঠীকে যদি একটু পর্যালোচনা করা দেখা যায়, তাহলে দেখা যায় যে এই ধরনের গোষ্ঠী সাধারণত অনেক বেশি ওয়েল অর্গানাইজড হয়, অর্থাৎ সুসংগঠিত হয়ে যায়। দ্বিতীয়ত বিভিন্ন পেশায় যারা যুক্ত থাকে সেই সমস্ত নিযুক্ত ব্যক্তিদের নিয়ে সাধারণত এই অর্গানাইজেশন বা এই গোষ্ঠী নিজেদের ডেভেলপ করে। তৃতীয়ত গোষ্ঠীর সদস্যদের সাধারণত গোষ্ঠীর স্বার্থ এই বিষয়টি প্রকটন ছাড়াও, অর্থাৎ গোষ্ঠীর স্বার্থ প্রকটন মানে গোষ্ঠীর স্বার্থ ছাড়াও নির্দিষ্ট রাজনৈতিক বা সামাজিক ভূমিকা থাকে, তাকে পলিটিক্যাল অথবা সামাজিক সোশ্যাল রোল প্লে করতে হয়। চতুর্থত যেটা বলা যায় যে গোষ্ঠীর একটা স্টেবিলিটি থাকে, অর্থাৎ গোষ্ঠীর একটা স্থায়িত্ব থাকে। পঞ্চমত দেখা যায় যে সাধারণত এই ধরনের গোষ্ঠী দেখা যায় সমাজে এবং বলতে পারো যে রাজনৈতিক জীবনে অন্তত বেশি প্রভাবশালী হয়ে থাকে। আমলাতন্ত্রের মধ্যে বিভিন্ন ধরনের এই ধরনের আমরা প্রাতিষ্ঠানিক স্বার্থান্বেষী গোষ্ঠীর ছবি বা গন্ধ পেয়ে থাকি। তাহলে কি বলা হলো, ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপের ক্ষেত্রে এই ধরনের গোষ্ঠী সাধারণত ভীষণভাবে অর্গানাইজড হয় বা সুসংগঠিত হয়ে থাকে। দ্বিতীয়ত বলা হচ্ছে যে বিভিন্ন পেশি বা বৃত্তি থেকে নিযুক্ত
বলা যায় যে এই ব্যক্তিদের নিয়ে এই গোষ্ঠী নিজেকে ডেভেলপ করে থাকে। তৃতীয়ত, গোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে গোষ্ঠী স্বার্থ নিশ্চয়ই একটা প্রায়োরিটি পায় বা গুরুত্ব পায়, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের কিন্তু একটা নির্দিষ্ট বা একটা ডিস্টিংক্টলি রাজনৈতিক বা সামাজিক ভূমিকা থাকে। অর্থাৎ একটা বলতে পারো যে রাজনৈতিক বা সামাজিক রোল তারা প্লে করে থাকে। চতুর্থত যেটা বলা যায় যে গোষ্ঠীর অনেক বেশি স্টেবিলিটি থাকে বা স্থায়িত্ব থাকে। পঞ্চমত দেখা যায় যে সাধারণত এই ধরনের গোষ্ঠী মানুষের সামাজিক জীবন অর্থাৎ সোশ্যাল লাইফ এবং বলতে পারো যে রাজনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফকে কি করে অনেকটা ইনফ্লুয়েন্স করে, শুধু তাই নয়, এবং সেগুলোকে দেখা যাচ্ছে যে অনেকখানি তার প্রভাবটা অনেক বেশি হয়ে থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে আমলাতন্ত্রের মধ্যেও এই ধরনের বিশেষ দল বা উপদল ইত্যাদি লক্ষ্য করা যায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সংঘমূলক স্বার্থবাহী গোষ্ঠী বা যেটাকে বলা হয় অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ। সাধারণত কি হয়, এখানে আগেও আলোচনা করেছি, কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম যে এই গোষ্ঠী সাধারণত নির্দিষ্ট যে গোষ্ঠীর স্বার্থ রয়েছে সেই গোষ্ঠীর স্বার্থকে তারা সাধারণত স্পষ্টভাবে বা ডিস্টিংক্টলি সেটাকে এক্সপ্রেস করে থাকে। দ্বিতীয়ত বলা যায় যে এই ধরনের গোষ্ঠীতে সাধারণত পিপলস রিপাবলিকেশন, পিপলস বলতে পারবো সর্বক্ষণের যে কর্মী, পিপল পার্টিসিপেশন বা পিপল ওয়ার্কার অফ দ্য জেনারেল পিপল, এটা কিন্তু প্রচন্ড প্রয়োজন হয়ে থাকে বা গুরুত্ব পেয়ে থাকে। তৃতীয়ত যেটা বলা যায় যে গোষ্ঠীর স্বার্থ এবং দাবিকে সুশৃঙ্খল পদ্ধতিতে বলা যায় যে সূত্রবদ্ধ করা হয়। কি বললাম, মানুষের স্বার্থ, মানুষের ইন্টারেস্ট এবং তাদের যে ডিমান্ড সেইগুলোকে সাধারণত খুব সুশৃঙ্খল বা ডিসিপ্লিন ওয়েতে সাধারণত সেগুলোকে অ্যামালগেট করা হয়। এই গোষ্ঠীর সুবিধা হলো প্রথমত দেখা যায় যে তাদের যে সাংগঠনিক ভিত্তি অন্যান্য গোষ্ঠীর থেকে অনেক বেশি, সেগুলো অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে বা পাওয়ারফুল হয়ে থাকে। দ্বিতীয়ত যেটা বলা যায় যে এদের লক্ষ্য এবং কর্মকৌশল অর্থাৎ এদের এম এবং কর্মকৌশল অর্থাৎ টেকনিক্যাল হেড যদি দেখো সে কর্মকৌশল, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সমাজে এগুলো লিগালাইজড বা সমাজে এগুলো বলতে পারো যে বৈধ বলে স্বীকার করা হয়। তৃতীয়ত এদের কর্মক্ষেত্রের পরিধি যদি দেখো এটা হচ্ছে প্রচন্ড বেশি হয়ে থাকে বা ব্যাপক হয় বলে এবং সেখানে থাকে বলেই দেখা যায় যে এরা অন্যান্য স্বার্থান্বেষী গোষ্ঠীর থেকে অনেক বেশি আপার হ্যান্ড নিয়ে থাকে। সুতরাং এই হচ্ছে সংঘমূলক স্বার্থবাহী গোষ্ঠী। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রাজনৈতিক দল এবং স্বার্থ গোষ্ঠীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আচ্ছা, সেখানে যদি দেখা যায়, একটু আলোচনা করে থাকি, দেখা যায় যে আধুনিক রাজনৈতিক জীবনে অর্থাৎ in the modern era we can find that the political party and pressure group acts simultaneously। অর্থাৎ দেখা যায় যে সাধারণত প্রেশার গ্রুপস মানে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা রাজনৈতিক দল, এরা উভয় আধুনিক রাজনৈতিক ব্যবস্থার একটা পার্ট এবং পার্সেল হিসেবে বিবেচিত হয়ে থাকে। কেন? দেখো, সরকার তো একটা দেশের সরকার থাকবে, সরকারের তিনটে বিভাগও থাকবে, আইন থাকবে, শাসন থাকবে এবং বিচার থাকবে, এবং সরকারের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য কিন্তু রাজনৈতিক দলেরও যতটা দরকার আছে তেমনি স্বার্থ গোষ্ঠীরও দরকার আছে। কিন্তু স্বার্থ গোষ্ঠীর কাজের পদ্ধতিটা একটু আলাদা হয়ে থাকে। কিরকম হয়ে থাকে? তারা সরকারকে সবসময় প্রেশারাইজ করে,
অর্থাৎ সরকারের উপর চাপ সৃষ্টি করে থাকে। এছাড়াও দেখা যায় যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার কি হচ্ছে, যেটা রয়েছে তাকে প্রিজার্ভ করা অর্থাৎ সংরক্ষণ করা, এবং বলা যেতে পারে অথবা পুরোপুরি চেঞ্জ করে দেওয়া, পরিবর্তন করা, বা বলা যাচ্ছে গণসংযোগ বা মানে কি বলে গণসংযোগ মানে পাবলিকের সঙ্গে মিলেমিশে যাওয়া, অথবা বলা হচ্ছে জনমত গঠন, এভাবে কি হচ্ছে পাবলিক ওপিনিয়নকে গড়ে তোলা। এইগুলি দেখা যাচ্ছে যে কাজগুলি সাধারণত আনুমানিক দল, এবং দেখা যায় যে কার্য অনুমান এই কি বলে যদি দেখা যায় যে এদের মধ্যে কিন্তু সংযোগ সাধন বা পাবলিক ওপিনিয়ন বা জনমত গঠন ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কিছুটা মিলমিশ খাওয়া যায়, দেখা যায়, এবং সেটা রাজনৈতিক দলও করে, আবার স্বার্থান্বেষী গোষ্ঠীও করে থাকে। কিন্তু এদের কাজগুলোর মধ্যে পদ্ধতিগত বা সিস্টেমের দিক দিয়ে যদি দেখো, তাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। কিরকম পার্থক্য রয়েছে? সেই পার্থক্যের ভিত্তিতে সাধারণত তাদের 4টি ভাগে ক্যাটেগরাইজ করা হয়। কিরকম করতে পাওয়া যায়? একটা হচ্ছে উদ্দেশ্যগত, ঠিক আছে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে উৎপত্তি গত। তৃতীয়ত হচ্ছে অর্গানাইজেশন হিসেবে অর্থাৎ সংগঠনগত ভাবে, এবং চতুর্থত বলা হচ্ছে যে কার্য পদ্ধতিগত ভাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য কি আছে। দেখা যায় যে রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে টু ক্যাপচার দ্য পলিটিক্যাল পাওয়ার, অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা দখল করে কি করব, দলের যে প্রিন্সিপাল রয়েছে, অর্থাৎ দলের যে মানে বলতে পারো যে রাজনৈতিক ক্ষমতা, মানে দলের প্রধান উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক ক্ষমতাটা দখল করা, এবং করা শুধু তাই নয়, দলীয় নীতি এবং কর্মসূচিটা যাতে ঠিক মতো ইমপ্লিমেন্টেড হয় বা ঠিক মতো প্রয়োগযুক্ত হয়, সেটা কিন্তু রাজনৈতিক দলের প্রধান ডিউটি বা প্রাইম ডিউটি বলে গণ্য করা হয়। অন্যদিকে স্বার্থান্বেষী গোষ্ঠীর উদ্দেশ্য হলো সরকার গঠন করা, অর্থাৎ টু ফর্ম দ্য গভর্নমেন্ট। তারপরে হচ্ছে সরকারকে কন্ডাক্ট করা নয়, অর্থাৎ পরিচালনা নয়। সরকারের নীতি ও কার্যাবলীকে সাধারণত গোষ্ঠীর স্বার্থে প্রভাবিত করতে হবে। অর্থাৎ সেরকম যদি হয়, অর্থাৎ যদি সরকার গঠন বা পরিচালনায় থাকবে না, তাহলে সরকারের নীতি এবং কার্যাবলীকে মাঝে 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 সে মেটেরিয়ালাইজ করার জন্য দেখা যাচ্ছে যে সেগুলো গোষ্ঠী স্বার্থের মাধ্যমে সেগুলো ভালোভাবে বলা যায় যে হয়ে থাকে। এরপর বলা হচ্ছে যে নিজ নিজ যে দাবিগুলো আছে, সেই দাবিগুলো সিদ্ধান্ত গ্রহণকারী বলা যাচ্ছে কর্তৃপক্ষের নিকট পেশ করা হয়ে থাকে বা পেশ করে, এবং দাবিগুলো যাতে অ্যাকসেপ্টেড হয় বা দাবিগুলো যাতে গৃহীত হয়, তার জন্য যথাসম্ভব প্রভাব বিস্তার করে থাকে। এছাড়াও অন্যদিকে রাজনৈতিক দলগুলোর আর কি মানাচ্ছে, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য হলো সেটা হচ্ছে স্বার্থের অ্যামালগেশন করা, অর্থাৎ স্বার্থের বলা যেতে পারে সমষ্টিকরণ করা বা অ্যামালগেশন করা, অর্থাৎ জনগণ তথা বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলোকে ঠিক মতো পলিসি ফর্মুলেশনের মাধ্যমে ব্যবহার করা। অর্থাৎ তার মানে কি করা হবে, সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে সেগুলো পলিসি ফর্মুলেট করার দিকে নজর দেওয়া, সেটা স্বার্থান্বেষী গোষ্ঠীর কাজের মধ্যে পড়ে। কিন্তু একটা কথা আগেও বলেছিলাম যে স্বার্থান্বেষী গোষ্ঠী কিন্তু রাজনৈতিক দলের মতো কাজ করে না। সুতরাং স্বার্থান্বেষী গোষ্ঠীকে যদি রাজনৈতিক দলগুলোর দিয়ে কাজ করাতে হয়, তাহলে এই পলিসি ফর্মুলেশনের দায়িত্বটা কিন্তু পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দলের পড়ে। কিন্তু সেই কাজটা করার জন্য স্বার্থান্বেষী গোষ্ঠীকে সাধারণত রাজনৈতিক দলগুলোর উপর ভীষণভাবে প্রেসারাইজ করতে হয় বা চাপ সৃষ্টি করতে হয়।
সুতরাং দেখা যায় যে এখানেই কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে প্রধান পার্থক্য দেখতে পাওয়া যায়। এবারে বলা হচ্ছে এই স্বার্থ গোষ্ঠী বলছে যে নিজেদের দাবি দাওয়াগুলো সরকারের মাধ্যমে কি করছে, মেটেরিয়ালাইজ করার চেষ্টা করছে। এখানে দেখা যায় যে স্বার্থান্বেষী গোষ্ঠী কিন্তু যেটা বলা হোক সেটা কিন্তু জনগণের দাবি দাওয়াকে করা হয়। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্র যদি দেখো সেখানে দেখা যায় প্রত্যেক রাষ্ট্র কল্যাণময় রাষ্ট্রের মানসিকতা নিয়ে চলে। অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের মানে মনোভাব বা সাইকোলজি অ্যাসপেক্টে সাধারণত সেটা বিবেচনা হয়ে থাকে। এছাড়াও যেটা বলা যায় সেটা হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক দল বলবো না, স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সাধারণত নিজ নিজ যে দায় দায়িত্বগুলো রয়েছে, নিজ নিজ যে রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো সাধারণত পারফর্ম করার চেষ্টা করে। শুধু করে তাই নয়, সেগুলোকে সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট পেশ করার চেষ্টা করে এবং দাবিগুলো বা তাদের যে ডিমান্ড গুলো রয়েছে সেগুলো যাতে ঠিকমতো অ্যাকসেপ্টেড হয়, অর্থাৎ দাবিগুলো যদি গৃহীত হয় তবে সেক্ষেত্রে তার জন্য প্রভাব বিস্তার করতে পারে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর লক্ষ্য তো কি হচ্ছে, সেগুলো কিন্তু মানে হয় না। রাজনৈতিক দলগুলির লক্ষ্য হচ্ছে স্বার্থের সমষ্টিকরণ করা, অর্থাৎ জনগণ তথা বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর দাবিগুলোকে সাধারণত কি করা, মেটেরিয়ালাইজ করা বা বাস্তবে রূপায়িত করা। তাহলে কি বললাম, স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো নিজের নিজের যে প্রতিষ্ঠিত দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে সাধারণত সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট পেশ করে এবং দাবিগুলো যাতে ফুলফিলড হয়, অর্থাৎ দাবিগুলো যাতে গৃহীত হয় তার জন্য যথাযোগ্য ব্যয় করা হয়, স্থির করা হয়, প্রভাব স্থির করা হয়। অন্যদিকে রাজনৈতিক দলগুলো যদি লক্ষ্য দেখো, দেখা যায় যে তারা কিন্তু এই ধরনের ছোট ছোট স্বার্থের একটা ইউনিফিকেশন করে বা সমষ্টিবদ্ধকরণ করে, অর্থাৎ জনগণ তথা বিভিন্ন স্বার্থ গোষ্ঠীর যে ডিমান্ড গুলো থাকে সেগুলোকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করে। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে প্রতিটি রাজনৈতিক দলে সাধারণত দেখা যায় যে একটা করে আইডিওলজি থাকে। যেমন ভারতবর্ষের মতো দেশ যে মাল্টিপার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থায় কি করি, বিরাজ করি, সেখানে প্রতিটি দলেরই কিন্তু একটা করে নির্দিষ্ট আইডিওলজি রয়েছে। যেমন সেন্টারে বসে আছে বিজেপি গভর্নমেন্ট, সুতরাং বিজেপি দলের নির্দিষ্ট একটা মতাদর্শ রয়েছে। আমাদের রাজ্যে রয়েছে কে রয়েছে, রাজ্যে রয়েছে তৃণমূলেরও একটু নির্দিষ্ট মতাদর্শ আছে। এছাড়া ধরুন যারা এখন যেসব দলগুলো আরো ইউনাইটেড হয়ে উঠে আসছে ফ্রন্ট বা এগুলো যে সিপিএম পার্টি, তাদেরও কিন্তু নিজস্ব একটা মতাদর্শ থেকে থাকে। সেই মতাদর্শগুলো যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে মতাদর্শ সাধারণত দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কনজারভেটিভ বা রক্ষণশীলতা, সেখানে ভীষণভাবে পরিলক্ষিত হয়। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে লিবারেল অ্যাটিটিউড, অর্থাৎ উদারনৈতিক হতে পারে সেটি, আবার সেটা ইকুয়ালিজম বা সাম্যবাদীর কথাও বলতে পারে। কিন্তু স্বার্থ গোষ্ঠী বা এই যে প্রেশার গ্রুপ রয়েছে তার পেছনে কিন্তু কোনো নির্দিষ্ট মতাদর্শ কাজ করে না। তাহলে কি বললাম, রাজনৈতিক দলের কিন্তু একটা নির্দিষ্ট আইডিওলজি কাজ করবে, কিন্তু আমাদের ক্ষেত্রে স্বার্থ গোষ্ঠীর ক্ষেত্রে এই ধরনের মতাদর্শ কাজ করে না, বরং তাদের জীবনের একটাই লক্ষ্য হচ্ছে চাপ দিয়ে বা টেকনিক বা কৌশলের সাহায্যে নিজ গোষ্ঠী বা নিজের যে গ্রুপিজম রয়েছে সেই স্বার্থকে ঠিক মতো চরিতার্থ করা। আচ্ছা, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে উৎপত্তিগত পার্থক্য। সুনির্দিষ্ট রাজনৈতিক, অর্থাৎ সুনির্দিষ্ট মানে একটা ডিস্টিংক্ট পলিটিক্যাল আইডিওলজি, ঠিক আছে, সুনির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সাধারণত রাজনৈতিক দলের উদ্ভব ঘটে থাকে বা সেটা অরিজিনেট হয়ে থাকে। এই মতাদর্শের পরিপ্রেক্ষিতে
সাধারণত দেখা যায় যে তার উপর ভিত্তি করে সাধারণত দলীয় নীতি এবং কর্মসূচি স্থির করা হয় এবং শুধু স্থির করলেই হয় না, তাকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করা হয় বা রূপায়ণের চেষ্টা করা হয়। কিন্তু অন দ্য আদার হ্যান্ড বা অন্যদিকে যদি দেখো, স্বার্থ গোষ্ঠীর ঘটে কিন্তু প্রাথমিকভাবে সাধারণত মানুষ যখন ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক যে তার ইন্টারেস্ট রয়েছে সেগুলোকে বা ডিমান্ড গুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করার চেষ্টা করে, অর্থাৎ অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে এগিয়ে চলে এবং পরে তা দেখা যায় যে ভীষণভাবে পলিটিক্যালি এটা অ্যাক্টিভেটেড হয়ে থাকে, অর্থাৎ পরে তা রাজনৈতিকভাবে ক্রিয়াশীল হয়ে থাকে। আমাদের যদি উদাহরণ হিসেবে একটু পশ্চিমবঙ্গের কাছে যাই, পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক পদ্ধতি, যাকে আমরা বলে থাকি ডাব্লিউ বলা হয়ে থাকে, নাকি বলা হয় যে শিক্ষক সমিতি রয়েছে, জ্যামের যে স্বার্থ গোষ্ঠীটি রয়েছে তার সদস্যগণ কিন্তু দেখা যায় যে স্বার্থ গোষ্ঠী হিসেবে তাদের স্বার্থে একমত পোষণ করছে ঠিকই, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে তারা বিলং করে থাকে। এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে সংগঠনগত পার্থক্য। সাংগঠনিক দিক থেকে যদি বিচার করো তাহলে দেখা যায় যে রাজনৈতিক দল এবং স্বার্থ গোষ্ঠীর মধ্যেও অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। কি করা যায়? স্বার্থ গোষ্ঠী বস্তুত রাজনৈতিক দলের নিকট সাধারণত একটা ডিস্ট্রিক্ট ওপিনিয়ন অর্থাৎ নির্দিষ্ট স্পেসিফিক মতাদর্শগত একটা ভিত্তি থেকে থাকে বা ভিত্তি থাকার জন্য বা সাধারণত দেখা যায় যে প্রকৃতিগতভাবে তারা অনেক বেশি অর্গানাইজড হয়ে থাকে বা সুসংগঠিত হয়ে থাকে। কেন হয়? রাজনৈতিক দলের সদস্য যারা মেম্বার রয়েছে তারা সংখ্যা নেহাত কম নয়, সুতরাং রাজনৈতিক দলের সদস্যগণ দলীয় নীতি এবং শৃঙ্খলা তারা সাধারণত মেনে চলতে বাধ্য হয়। পক্ষান্তরে কিন্তু স্বার্থ গোষ্ঠীকে একটু মুখ ফেরাই, দেখা যায় যে স্বার্থ গোষ্ঠীগুলো কোনো কিন্তু সব থেকে বড় পয়েন্ট হচ্ছে এদের কোনো মতাদর্শ ভিত্তিক কি হচ্ছে ভিত্তি না থাকার জন্য, অর্থাৎ আইডিওলজি বেসড কোন রকম কি বলা যেতে পারে যে মতাদর্শগত ভিত্তি, অর্থাৎ সেক্ষেত্রে আইডিওলজি বেসিস কোনো না থাকায় ভিত্তি না থাকায় সাংগঠনিক দিক থেকে সাধারণত স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো একটু উইকারি হয়ে থাকে বা দুর্বল হয়ে পড়ে। স্বার্থ গোষ্ঠীর সদস্যদের কেবলমাত্র অনেক বেশি তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি অনেক বেশি সংকীর্ণ হয়ে থাকে এবং সদস্যদের কেবলমাত্র গোষ্ঠীর সদস্যের প্রতি সাধারণত কি থাকে অনুগত থাকতে হয়, গোষ্ঠী নির্ধারিত নীতি ও কর্মসূচি বা কঠোরভাবে মান্য করতে তাদের কি করা যায় না, অনেক সময় বাধ্য করা যায় না। কিন্তু সেখানে আমরা বলছি সেটার আগে আরেকটু উৎপত্তিগত পার্থক্য হিসেবে বলে থাকি যে সাধারণত এই ধরনের উৎপত্তিগত গোষ্ঠী যখন গড়ে ওঠে স্বার্থ গোষ্ঠী, তখন দেখা যায় যে সাধারণত প্রাথমিকভাবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করেই গড়ে ওঠে, কিন্তু পরে সেটা কনভার্টেড ইনটু পলিটিক্যাল আইডিওলজি বা পরে তা রাজনৈতিক ক্ষেত্রে ক্রিয়াশীল হয়ে যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয় যখন শিক্ষক সমিতি বা ওয়েবকুটা নামে যে স্বার্থ গোষ্ঠীটি রয়েছে তাদের যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় যে তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের একটা বিশ্বাসযোগ্যতা থাকে। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে সংগঠনগত পার্থক্য। সাংগঠনিক দিক দিয়ে যদি বা স্ট্রাকচারালি যদি বিবেচনা করো তাহলেও দেখা যায় যে এই স্বার্থান্বেষী গোষ্ঠীর রাজনৈতিক দল এবং স্বার্থ গোষ্ঠীর মধ্যে অনেক বেশি পার্থক্য পরিলক্ষিত হয়। কিরকম পরিলক্ষিত হয়? রাজনৈতিক দলের নির্দিষ্ট আইডিওলজি বা মতাদর্শ থাকার জন্য তার সাধারণত ভীষণভাবে বাই ন্যাচারাল
তারা কিন্তু প্রকৃতভাবে কি হয়ে থাকে, ওয়েল অর্গানাইজড হয় বা বলতে পারো যে সুসংগঠিত হয়। রাজনৈতিক দলের সদস্য যারা থাকেন তারা কিন্তু দলীয় নীতি এবং বলা যায় যে শৃঙ্খলা মেনে চলার চেষ্টা করেন বা মেনে চলতে বাধ্য হন। কিন্তু স্বার্থ গোষ্ঠীগুলির ক্ষেত্রে কি এটা খাটবে? মনে তো হয় না। কেন হয় না? স্বার্থ গোষ্ঠীগুলোর কোনো মতাদর্শ ভিত্তিক আইডিওলজি বা কোনো আইডিওলজিক্যাল অ্যাসপেক্ট নেই, অর্থাৎ মতাদর্শ ভিত্তি না থাকায় সাংগঠনিক দিক থেকে সেগুলো সাধারণত অনেক উইক হয়ে যায় বা দুর্বলতর হয়ে পড়ে। স্বার্থ গোষ্ঠীর সদস্যদের কেবলমাত্র সাধারণত স্বার্থ ওরিয়েন্টেড বা কাজ করতে হয়, স্বার্থের প্রতি অনুগত থাকতে হয় এবং সেই অনুযায়ী গোষ্ঠী নিজেদের কর্মসূচি, নীতি এবং তৈরি করে এবং কঠোরভাবে লক্ষ্য করতে কঠোরভাবে সেগুলো মান্য করানো যায় কিনা সেটা দেখার কর্তব্য হলেও কিন্তু তুমি অনুরোধ করতে পারো, কিন্তু তাকে বাধ্য করতে পারো না। এই হচ্ছে সংগঠনগত পার্থক্য। এরপরে যেটা দ্বিতীয়ত বলা যায়, সেখান থেকে দেখা যায় যে সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল সংখ্যার বিচারে যদি বিবেচনা করা হয় তাহলে দেখা যায় যে এটা অনেক বেশি কি হয়ে থাকে, ব্যাপক হয়ে থাকে। অর্থাৎ রাজনৈতিক দল বৃহৎ এবং ব্যাপক হয়ে থাকে। যেমন ধরা যায় ব্রিটেনের ক্ষেত্রে, ব্রিটেনের দেশের দিকে রাজনৈতিক দলের ক্ষেত্রে যে ছবিটা আমাদের কাছে প্রতিভাত হয় বা আমেরিকার ক্ষেত্রেও যেটা প্রতিভাত হয়, এখানে দেখা যায় যে রাজনৈতিক দলগুলো সাধারণত দেখা যায় যে খুব আকারে বড় এবং বৃহৎ, এবং সেই তুলনায় স্বার্থান্বেষী যে গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু ড্রাস্টিক্যালি খুব ছোট বা তুলনামূলকভাবে ভীষণ ক্ষুদ্র এবং সীমিত হয়ে থাকে। রাজনৈতিক দলের সদস্য সংখ্যা স্বার্থ গোষ্ঠীর তুলনায় দেখা যায় যে হবেই তো, রাজনৈতিক দল সেখানে তার সংখ্যাটা বেশি ভোটে জিতে এসেছে, সুতরাং তার সদস্য সংখ্যা অনেক বেশি হবে। অন্যদিকে দেখা যায় যে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো কিন্তু তুলনায় রাজনৈতিক দলের সদস্য সংখ্যা বা মেম্বারশিপ অনেক বেশি হয়ে থাকে, কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষেত্রে এটা লক্ষিত হয় না। দ্বিতীয়ত বলা যায় যে তৃতীয়ত রাজনৈতিক দলের নেতৃত্বের ক্ষেত্রে যে স্তরক্রম অর্থাৎ স্ট্র্যাটিফিকেশন দেখা যায় স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষেত্রেও কিন্তু সেটা প্রতিভাত হয় না বা লক্ষিত হয় না। অর্থাৎ রাজনৈতিক দলের নেতৃত্বের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ক্রম বিভাজন হয়, যেটা কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষেত্রে কখনোই তা হবে না। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে অন্য আরেক ধরনের, যেটা সাধারণত তৃতীয় সংবিধান যেমন তৃতীয়ত যেটা বলা হলো যে রাজনৈতিক দলের ক্ষেত্রে যে গুরুক্রম দেখা যায় স্বার্থান্বেষী ক্ষেত্রে সামঞ্জস্যটা দেখা যায় না। অর্থাৎ কর্মপদ্ধতি কি পার্থক্য রয়েছে, সেখানে দেখা যায় যে আসন্ন গোষ্ঠীর স্বার্থের কারণে কর্মগোষ্ঠী যে কোনো বিষয় দেখা যায় যে সহজে বা কোনো ইজিলি সাধারণত ডিসিশন নিতে পারে, কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে বা পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে সাধারণত খুব একটা ডিস্টিংক্টলি বা বলা যেতে পারে যে সহজে তাদের পক্ষে এটা সম্ভব হয় না। এরপর বলা হচ্ছে যে রাজনৈতিক দলের কাজকর্ম ও কর্মখাত পদ্ধতি যতটা কি হবে, ওপেন আপ হবে, অর্থাৎ যতখানি প্রকাশ্য এবং প্রোপাগান্ডা মূলক হয় অর্থাৎ প্রচারমূলক হয়, তখন দেখা যায় যে স্বার্থ গোষ্ঠী সেরূপ কিন্তু হয় না। অর্থাৎ রাজনৈতিক দল এই দিক দিয়ে অনেক বেশি কি হচ্ছে, অনেক বেশি ওয়েল স্ট্রাকচার বা ওয়েল মেইনটেইন, সুতরাং তাদের কাজকর্ম এবং কার্য পদ্ধতি দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে অনেক বেশি কি বলা যেতে পারে মানে সেই রকম ভাবে অনেকটা উন্নত হয়ে থাকে রাজনৈতিক দল, কিন্তু স্বার্থ গোষ্ঠীর ক্ষেত্রে সেসব দেখাই যায় না। এবং তারা দেখা যায় স্বার্থ গোষ্ঠীর ক্ষেত্রে যেটা দেখা যায় যে কাজকর্মের বেশিরভাগ অংশটাতেই জানো তো
খুব ভীষণভাবে গোপনীয়তা বা কনফিডেন্স অর্থাৎ গোপনীয়তা রক্ষা করা হয়ে থাকে। স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো অনেক সময় প্রকাশ্যে আন্দোলনও করে ফেলে। আন্দোলন করলেও বিশেষ বেশিরভাগ যেটা সমাজ স্বীকৃত বা পার্টি বলতে পারে যে স্বীকৃত, সেগুলো সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে সাধারণত গোপনে প্রভাব বিস্তার করা হয়। অর্থাৎ বলা যায় যে সেক্ষেত্রে কিন্তু এরপর বলা হচ্ছে যে স্বার্থান্বেষী গোষ্ঠীর আর কি পার্থক্য আছে। স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো যেভাবে ব্যক্তিগত স্তরে বা পার্সোনাল লাইফে যে নানা স্তরে যে বিভিন্ন বলা যায় যে নানা উপায়ে প্রয়োজন উৎকোচ প্রদান করে থাকে, দাবি আদায়ের চেষ্টা করে, রাজনৈতিক দলের কিন্তু সেরূপ ব্যাপার থাকে না। এবং সেক্ষেত্রে দেখা যায় যে সুতরাং কি করে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো লোয়ার থেকে হায়ার লেভেল থেকে তারও হায়ার লেভেল সব স্তরে, ব্যক্তিগত স্তরে, পার্সোনাল স্টেজে নানা উপায় কি হচ্ছে, অর্থাৎ মানে ঘুষ গ্রহণ করে কি হচ্ছে, নানাভাবে নিজেদের দাবি দাওয়াকে প্রদান করার চেষ্টা করে। কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে সেরূপ সাধারণত লক্ষ্য করা যায় না। এরপর যেটা বলা যেতে পারে, সুতরাং দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেভাবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয় এবং স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সেইভাবে কি অ্যাক্টিভলি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? মোটেই পারে না। উত্তরটা হচ্ছে না। অর্থাৎ এরা নির্বাচনে অংশগ্রহণ করে না। অনেক সময় তারা নিজেদের গোষ্ঠীর স্বার্থে হয়তো কোনো বিশেষ দল বা প্রাচীরকে সমর্থন করতে পারে, প্রচার কিংবা প্রাচীরকে সমর্থন করতে পারে এবং তার পক্ষে প্রচারও করতে পারে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সুতরাং বলা যায় যে স্বার্থ গোষ্ঠীগুলো নিয়মিতভাবে সবকিছুতে কিন্তু বা যেমন অ্যাজ ফর এক্সাম্পল ইলেকশনের ক্ষেত্রেও সেভাবে খুব একটা পার্টিসিপেট করে না। এই হচ্ছে মোটামুটি রাজনৈতিক দল আর স্বার্থ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রীয় স্বার্থ গোষ্ঠী এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে কি ভূমিকা রয়েছে। সেখানে দেখা যায় যে স্বার্থান্বেষী যে দল রয়েছে সেখানে সেই দল সরকারকে অনেকভাবে প্রভাবিত করতে চায়। কি বলা যেতে পারে, বর্তমানে পৃথিবীর প্রায় প্রতিটি দেশে আজকে একটা ওয়েলফেয়ারিজমের মেন্টালিটি নিয়ে চলে, অর্থাৎ জনকল্যাণমূলক মানসিকতা নিয়ে চলে আসা হয় এবং সেইভাবে রাষ্ট্র ব্যবস্থা বা স্টেট সিস্টেমটা ডেভেলপ করে। সুতরাং দেখা যায় যে তার ফলে আমরা সরকারের যে তিনটে বিভাগ দেখি, আইন, শাসন এবং বিচার বিভাগ, তার মধ্যে শাসন বিভাগে কাজকর্ম পরিচালনা এবং হচ্ছে যে বলতে পার ক্ষমতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। আর স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো কি করে, তারা তো দেখা যায় যে গভর্নমেন্টের কাছে এইভাবে কি ডাইরেক্টলি মাথা গলাতে পারে? মোটেই না। উত্তরটা হচ্ছে না। তাহলে স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সাধারণত সরকারি দলগুলোকে কি করে, যে ধরো কোনো একটা কি বলবো মানে কাজকর্মকে মেটেরিয়ালাইজ করার চেষ্টা করছে, তখন স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে এবং অন্যান্য ভাবে আরো অনেক নানা ধরনের উপায় আছে যার মাধ্যমে দুটোর মধ্যে কোঅপারেশন সৃষ্টি করা যায়। এবং এছাড়াও বলা হচ্ছে যে এছাড়াও অনেক সময় সরকারি দপ্তরগুলোর কাছ থেকে তার আনুকূল্যে আশা করা যায়। অর্থাৎ সেই হচ্ছে তোমার বলতে পারো যে রাজনৈতিক দল আর স্বার্থ গোষ্ঠীর মধ্যে সাধারণত কি কি স্বার্থ গোষ্ঠী কাজ করে সেটা আমরা আলোচনা করলাম। তাহলে কি বলা হচ্ছে, শাসন বিভাগের উপর প্রভাব বিস্তার করতে পারে। দেশের সরকারি কাজে সরাসরি অংশগ্রহণ করে না ঠিকই, কিন্তু অন্যান্য অংশে তারা যথেষ্ট কোঅপারেট করে বা সহযোগিতা করে এবং তার পরিবর্তে তারা তাকে রেজাল্ট বা তারা একটা এমনি কাজটা করবে, তার পরিবর্তে সরকারি যে দপ্তরগুলো রয়েছে তার কাছ থেকে সাধারণত দেখা যায় যে বলা যায় যে তার আনুকূল্য লাভ করার ইচ্ছে করে।
অর্থাৎ সুতরাং শাসন বিভাগের ওপরে যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে এই কি বলা যেতে পারে এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বা স্বার্থ গোষ্ঠী। এরপর হচ্ছে যে শাসন বিভাগকে করলেই তো হয় না, সঙ্গে সঙ্গে আইন বিভাগের উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করতে হবে। তাই শুধু শাসন বিভাগ নয়, আইন বিভাগের সদস্যদের হাতেও দেখা গেছে যে স্বার্থ গোষ্ঠীগুলো অনেক সময় ঘনিষ্ঠ যোগ বা ইন্টিমেসি লক্ষ্য করা যায়। এবং সেখানে দেখা যাচ্ছে যে সাধারণত দেখা যায় নিজেদের স্বার্থের প্রয়োজনেই এরা ডেভেলপ করে, এবং সেখানে যখন তারা নিজেদের স্বার্থে এগুলো ডেভেলপ করছে, অন্যান্য যে আইনগুলো রয়েছে সেগুলোকে রিজেক্ট করে দেওয়া হয় বা মানে রিজেক্ট বা সেটাকে নষ্ট করে দেওয়া বা বাতিল করে দেওয়ার কথা বলা হয়। অ্যালেন মর বলেছিলেন যে স্বার্থ গোষ্ঠী প্রভাব বিস্তারের ক্ষেত্রে সাধারণত আইন বিভাগকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচনা করা যেতে পারে। সুতরাং আইন বিভাগের উপরেও যথেষ্ট প্রভাব বিস্তার করে থাকে। স্বার্থ গোষ্ঠীগুলো ঘনিষ্ঠ যোগাযোগ করে জল বলতে পারো যাতে নিজেদের স্বার্থের প্রয়োজনে ব্যবহার হয় সেই দিকে তারা ইচ্ছা পোষণ করে, এবং অকাম্য আইন অর্থাৎ যে আইনে কোনো ফ্রুটফুলনেস নেই তাকে রিজেক্ট করা হয় বা বাতিল করা হয়। অ্যালেন মর বলেছিলেন যে স্বার্থ গোষ্ঠীর এই রকম প্রভাব বিস্তার ক্ষেত্রে সুতরাং আইন বিভাগে যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ কি থাকে ভূমিকা থাকে, সেটাই বলা হয়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে জনমত গঠন, অর্থাৎ সেই ক্ষেত্রে মানে পাবলিক ওপিনিয়ন ক্রিয়েট করা। যেমন স্বার্থ গোষ্ঠীগুলো নিজেদের অভাব অভিযোগ এবং যে দাবি দাওয়া আছে সেই সমস্ত দাবি দাওয়া গুলো ব্যাপক প্রচারের উদ্দেশ্য করে থাকে, এবং সেখানে দেখা যায় যে বলতে পারো যে দেখা যায় সেটা হচ্ছে যে প্রভাবিত করে সেটা করতে সচেষ্ট হয়। স্বার্থ গোষ্ঠী এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে থাকে। তাহলে কি হলো, স্বার্থ গোষ্ঠীগুলো ব্যক্তি সম্পর্কের মাধ্যমে সরকারি যে সিদ্ধান্তগুলো রয়েছে সেইগুলোকে প্রভাবিত করার চেষ্টা করে। অর্থাৎ স্বার্থ গোষ্ঠী ওই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের স্বার্থকে চরিতার্থ করার চেষ্টা করে। এছাড়াও কি বলা যায় যে রাজনৈতিক দলের মাধ্যমে প্রভাব বিস্তার করা। স্বার্থ পূরণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রাজনৈতিক দল। গোষ্ঠীগুলো শুধু সরকারকে প্রভাবিত করতে চায় তাই নয়, রাজনৈতিক দলের যে নীতি যে কর্মসূচি রয়েছে সেগুলোকেও রাখার চেষ্টা করে, এবং সেগুলো না হলে চাপ সৃষ্টি হয়। এখন দেখা যায় এমনকি প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এবং প্রার্থীকে নির্বাচিত করার ব্যাপারে সাধারণত স্বার্থ গোষ্ঠী উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক সময় দেখা যায় যে বলতে পারা যায় যে কি হচ্ছে স্বার্থান্বেষী উল্লেখযোগ্য যে ভূমিকা পালন করে থাকে, অনেক সময় আর্থিক ভাবেও সেই ভূমিকা পালন করতে হয়। এইসব করার জন্য তাই কি হয়, তারা ভাবে যে দল রক্ষা হলো এবং দল রক্ষা করা গেল, এবং দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা সরকারের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করবে। এরপরে যেটা আমরা আসি সেটা হচ্ছে বিচার বিভাগের প্রাধান্য বিস্তার। বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রেও স্বার্থান্বেষী গোষ্ঠীগুলোর যথেষ্ট ভূমিকা আছে। অর্থাৎ বিচারপতিদের নিয়োগের সময় স্বার্থ গোষ্ঠীগুলো নিজেদের সমর্থকরা বা নিজেদের যারা সাপোর্টাররা রয়েছে তাদের কি করে থাকে, সাধারণত বলা যায় যে যুক্ত করে থাকে। উদাহরণ হচ্ছে বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণ রয়েছে। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে স্বার্থ পূরণের জন্য অনেক সময় দেখা হচ্ছে যে কি হলো, রাজনৈতিক দল কি হচ্ছে বিচারপতিদের নিয়োগের সময় স্বার্থ গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থ রক্ষা যাতে ঠিক মতো হয় সেটা একটা দেখার ব্যাপার থাকে। উদাহরণ হিসেবে কিন্তু দেখা যায় যে সেই ডিমান্ডটা ফুলফিল করতে পেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বার অ্যাসোসিয়েশন, এটা কিন্তু এই ধরনের বলা যেতে পারে যে একটা বড় উদাহরণ হিসেবে বিবেচনা করা যেতে পারে।
অর্থাৎ কি হচ্ছে, নিজেদের সমর্থকরা যাতে নিযুক্ত হয়, তার মানে সেখানে একটা পার্সিয়ালিটি বা পক্ষপাতিত্ব এই ব্যাপারটা লক্ষ্য করা যায়। এছাড়া বলা হচ্ছে বিক্ষোভ এবং হিংসাত্মক আন্দোলন। অর্থাৎ স্বার্থবাহী গোষ্ঠীগুলো জানো তো অনেক সময় কি হচ্ছে, নিজেদের বিক্ষোভ ও হিংসাত্মক আন্দোলনের মাধ্যমে নিজেদের যে স্বার্থ সেটাকে ফুলফিল করার চেষ্টা করে থাকে। অর্থাৎ নিজেদের যে বিক্ষোভ, অনেক সময় তারা ভীষণভাবে অ্যাজিটেশন করে এবং সেটা সশস্ত্র অ্যাজিটেশন হয় বা সশস্ত্র রিভোল্ট হতে পারে। যেমন ধরো আসামের ক্ষেত্রে বলা যায় যে বড়দের জঙ্গি আন্দোলন, সেটা কিন্তু ম্যাসিভ হিংসাত্মক মূলক ছিল এবং সেখানে সেই সময় আসামিজ অনেক মানুষও কিন্তু প্রাণ গেছিল এই বড়দের জঙ্গি আন্দোলনের ক্ষেত্রে, অর্থাৎ অ্যাগ্রেসিভ রিভল্টের ক্ষেত্রে কিন্তু এটা লক্ষ্য করা যায়। সুতরাং আমরা যদি বিচার করি তাহলে দেখা যায় যে বলতে পারো যে, যেটা একটা কথা বলে দিই, এখানে স্বার্থ গোষ্ঠীগুলো অনেক সময় আর একটা কথা আমি বলতে ভুলে গেছি হয়তো, সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। অনেক সময় স্বার্থ গোষ্ঠীগুলো ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদের সিদ্ধান্তকে ইম্পোজ করার চেষ্টা করে। যেমন ধরো আমলাতন্ত্রের সঙ্গে কোনো ব্যক্তি, কোনো একটা রাজনৈতিক ব্যবস্থায় কোনো বিখ্যাত আমলার সঙ্গে একটা ব্যক্তির ভালো মতো, স্বার্থান্বেষী গোষ্ঠীর কোনো ব্যক্তির ভালো যোগ রইল, তাহলে স্বার্থান্বেষী গোষ্ঠীটা সে এই কি করে, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের কার্য উদ্ধার করার চেষ্টাই করে, কিন্তু তাই নয়, তারা দ্রুত উদ্ধার করার চেষ্টা করে। এছাড়া যেটা বললাম, কেন্দ্রীয় স্বার্থ পূরণের জন্য একটা গুরুত্বপূর্ণ বড় হচ্ছে বা ব্রডার সেন্সে যখন আমরা দেখছি পলিটিক্যাল পার্টির কথা বলছি, কিন্তু গোষ্ঠীগুলো তো সরকারকে প্রভাবিত করতে চায়, শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে যেটা করে সেটা হচ্ছে রাজনৈতিক দলের নীতি কর্মসূচি নির্ধারণে, মানে মাথাটা কতখানি তারা গলাচ্ছে, তারা যথেষ্ট অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে। তাই অনেক সময় দেখা যায় যে প্রার্থী নির্বাচন এবং প্রার্থী মনোনয়নের ব্যাপারের ক্ষেত্রেও স্বার্থ গোষ্ঠীগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বতা নিয়ে কাজ করে থাকে। যেমন ধরো এখন আমরা যদি একটা উদাহরণ হিসেবে বলি, মোদি গভর্নমেন্টের এই যে ইলেকশন আসছে বা উত্তরপ্রদেশে যখন ইলেকশনটা হলো গত বছর, সেখানে কি হচ্ছে, মোদি যে কোন কোন অঞ্চলে, মানে মোদি মানে বিজেপি পার্টি কোন কোন অঞ্চলে কি ধরনের প্রার্থী নির্বাচন করবে বা প্রার্থীকে দেবে, সেক্ষেত্রে সেটা কিন্তু ঠিক করার পেছনে কি স্বার্থ গোষ্ঠীগুলোর কোনো ভূমিকা ছিল না? নিশ্চয়ই স্বার্থ গোষ্ঠীগুলোর ভূমিকা ছিল এবং সেক্ষেত্রে তাই তাদের গুরুত্বটা তো অপরিসীম। অনেক সময় পার্টি ফান্ডে তারা অনেক বেশি অনুদান দিয়ে থাকে। তাই কেন অনুদান দেয়? নিজেদের স্যাক্রিফাইস করে দেয়? একটুও নয়। সাধারণত লক্ষ্য হলো যে সংশ্লিষ্ট দল যদি ক্ষমতায় আসে তাহলে কি করতে পারবে, তারা সরকারের উপর চাপ সৃষ্টি করে প্রভাবটা বিস্তার করতে পারবে। এছাড়া বলা যায় যে, যেটা বলা যায় বিচার বিভাগের মাধ্যমে প্রভাব বিস্তার করা, সেটা তো ভীষণ হয়ে থাকে। সেটা হচ্ছে বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও স্বার্থ গোষ্ঠীগুলো নিজেদের কি হচ্ছে, সমর্থকরা বা নিজেদের চেনা কোনো লোক বিচারপতি হিসেবে যদি তার যথেষ্ট কোয়ালিফিকেশন থাকে, তাতে নিযুক্ত যাতে করা হয় সে ব্যাপারে তারা কিন্তু চাপ সৃষ্টি করে বা সে ব্যাপারে তারা ভীষণভাবে অ্যাক্টিভ বা সচেষ্ট হয়ে থাকে। যেটা আগেও বলেছিলাম উদাহরণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বার অ্যাসোসিয়েশন, এখানে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে প্রতিঘাত হয়ে থাকে। আর একটা যেটা আগেই বললাম, বিক্ষোভ এবং হিংসাত্মক আন্দোলন, এভাবে কি হচ্ছে, অনেক সময় অ্যাগ্রেসিভ হইতে বা হিংসাত্মক বা নটোরিয়াস মুভমেন্টের মাধ্যমে স্বার্থ গোষ্ঠীগুলো নিজেদের প্রভাব বিস্তার করার চেষ্টা করে পলিটিক্যাল সিস্টেমের উপর। যেমন হচ্ছে আসামে আশু আন্দোলন বা হিংসাত্মক আন্দোলন ছিল, বা বড়দের জঙ্গি আন্দোলন, এগুলো এর মধ্যেই এসে পড়ে। সুতরাং দেখা যায় যে তাহলে স্বার্থ গোষ্ঠীগুলো কিন্তু রাজনৈতিক ব্যবস্থায় যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক দলগুলো তো বিশাল বড় ভূমিকা পালন করে, ঠিক আছে, কিন্তু স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো বা এই যে প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে, এদের যে কোনো ভূমিকা নেই এটা আমরা বলতে পারি না। আজকে যেমন ধরো উদাহরণ হিসেবে আমরা এটাও বলি, ইন্ডাস্ট্রিয়ালিস্ট গ্রুপ হিসেবে আমরা আজকে দেখতে পাচ্ছি
যারা কি হচ্ছে টাটা রয়েছে, টাটা তো অনেক সোশ্যাল ওয়ার্ক করে, খুব ভালো কথা। এছাড়া ইন্ডাস্ট্রিয়ালিস্ট বড় গ্রুপ হিসেবে আমরা সাধারণত আদানি আম্বানি পেয়ে থাকি। সুতরাং এখানে দেখা যায় যে তারা কিন্তু রাষ্ট্রের ইকোনমিক পলিসির ক্ষেত্রে বা অর্থনৈতিক নির্ধারণের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বতা পায়। কেন পায়? এরা যথেষ্ট পরিমাণে কি হচ্ছে রাষ্ট্রের অর্থনীতিতে চাঙ্গা করতে নানা ধরনের ইনিশিয়েটিভ নেয় বা পদক্ষেপ নেয়, যার ফলে ভারতের অর্থনীতি হয়তো উন্নয়নের দিকে যাচ্ছে। সুতরাং এদের যদি আমরা একটা চাপ সৃষ্টিকারী বা কৃষক গ্রুপ হিসেবে দেখি, তাহলে সেক্ষেত্রে তাদের ভূমিকা কি কম? প্রশ্নের উত্তরটা হচ্ছে তাদের ভূমিকা যথেষ্ট বেশি। তাই তারা কিন্তু পার্টি ফান্ডে টাকা দেয়। তারা সেই ক্ষেত্রে তারা মনে করে যে বিজেপি গভর্নমেন্টকেই আমাদের, মানে গভর্নমেন্টের না, মানে বিজেপির নেতৃত্বে যে সরকার কেন্দ্রে রয়েছে তার উপর যথেষ্ট আমরা যদি সেভাবে চলি বা সেভাবে অনুদান দিতে পারি, আমরা কিন্তু আমাদের নিশ্চয়ই আমাদের কাছে জনগণের কল্যাণ করার অ্যাটিটিউডটা থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে তো নিজেদের লাভবানও হতে হবে, না হলে ইন্ডাস্ট্রি চলবে কি করে? সুতরাং দেখা যায় যে তাদের প্রভাব যথেষ্ট বেশি থাকে অ্যাজ এ প্রেশার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে। তেমনি লেবারাল ক্লাস, কলকারখানায় লেবারাল যে গ্রুপ রয়েছে, ট্রেড ইউনিয়ন রয়েছে, এরাও কিন্তু যথেষ্ট চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করে থাকে। আর শেষে যেটুকু বলা যায় সেটা হচ্ছে যে উদারনৈতিক রাজনৈতিক ব্যবস্থায় স্বার্থ গোষ্ঠীগুলো যেভাবে ইনফ্লুয়েন্স ঘটায় বা প্রভাব বিস্তার করে থাকে, সেরকম গোষ্ঠী সকল সমাজতান্ত্রিক ব্যবস্থাতে তা কিন্তু পরিলক্ষিত হয় না। কেন কথাটা বলা হলো? বলা হলো যে সমাজতান্ত্রিক দেশে সাধারণত কি অ্যাটিটিউড নিয়ে কাজ করা হয়? মার্কসিজম, মার্ক্সবাদী মানসিকতা নিয়ে কাজ করা হয়, এবং সেখানে যেহেতু একটা ক্লাসলেস সোসাইটির গল্প বলা হয়, অর্থাৎ শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার কথা বলা হয়, সেখানে সংকীর্ণ গোষ্ঠী স্বার্থকে সেখানে সাধারণত আদৌ খুব একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স দেওয়া হয় না। তাই এই সমস্ত দেশে দেখা যায় যে কমিউনিস্ট দল বা কমিউনিস্ট পার্টি এতটাই ডিসিপ্লিনড এবং ইনফ্লুয়েন্সিয়াল হয় যে, সুশৃঙ্খল বা প্রভাবশালী হয় যে, স্বার্থ গোষ্ঠীগুলো মোটেই সেক্ষেত্রে নিজেদের সেভাবে তাদের নিজেদের স্বার্থকে চরিতার্থ বা মেটেরিয়ালাইজ করার জন্য পলিটিক্যাল সিস্টেমে এই যে পলিটিক্যাল পার্টির ওপর নিজেদের খুব একটা ইম্পোজ করতে পারে না। সুতরাং সেই দিক দিয়ে দেখা যায় যে সংকীর্ণ স্বার্থ থেকে সেখানে জনগণের বলা যায় যে সার্বিক স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই হচ্ছে বিপিএসসি ইউনিট 8 এর প্রেসার গ্রুপ বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সম্পর্কে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।